আমাদের সমাজে অনেক মানুষ আছে, তাদের বলা হয় একাই 100। আবার বাঙালির একটা কিন্তু বদনাম আছে, 100 মানুষ একসাথে হয়ে বেশি দিন একত্র থাকতে পারে না। কেউ তো একটা দল করে, একটা সংগঠন করে, প্রথম দিকে খুব স্বভাবের ছড়াছড়ি, বছর না ঘটতেই মনোমালিন্য, তারপরে ছাড়াছাড়ি। আমাদের নাজমুল হাসান চৌধুরী স্যার ছিলেন একাই 100। অন্যদিকে যদি 100 কেন, তার অনেক বেশি মানুষ নিয়ে দিনের পর দিন, বছরের পর বছর, এমনকি দশকের পর দশক একত্র করেছিলেন। নাম ছিল মৃদঙ্গ। স্যারের সাথে আমার প্রথম দেখা অনেক বছর আগে, আমি একটা বয়স্ক মানুষ, 1979 সালে ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের বুলবুল একাডেমির একটা গিটার সম্মেলনে, আমি বুলবুল একাডেমির তখন ছাত্র ছিলাম। স্যারের সাথে স্যারের ভাইরা তার নাম স্যার আমার গুরু, তিনি পরিচয় করে দিয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার, স্যারের ফ্যামিলির সাথে কিন্তু আমি অন্যভাবে যোগাযোগ ছিল। স্যারের একদম ছোট ভাই সেলিম রফিকুল হাসান চৌধুরী ও আমার টিনেজ বেলার বন্ধু। স্যারের ভাবির দিক থেকে রসনা, আমরা ভাবি 3 বোনই, বড় 3 বোনের ফ্যামিলির সাথে আমি যুক্ত ছিলাম। কিন্তু স্যারের সাথে কেন জানি আমার যোগাযোগ হয়নি সেই 1979। এরপর ঘনিষ্ঠ হতে আমার স্যারের সাথে আরো প্রায় এক দশক লেগেছে। কিন্তু তারপর আমি অনেক ঘনিষ্ঠ হয়েছি স্যারের সাথে। যদি আমি গান জানি না, গান পাই না, আমার মিসেস বিপাশা গান করতো, সেই সুবাদী ও আমাকে ব্যাকে করে নিয়ে আসতো, আমি থাকতাম শুনে। যাই হোক, আমার গলা ধরে আসছে, আমার একটু কথা বেশি হতে পারে, কারণ সবাই 1 মিনিট 2 মিনিট বলেছে, ওদের সময় নিয়ে আমি একটু সময় চাচ্ছি। ধন্যবাদ, ক্ষমা চাচ্ছি। তো স্যারকে আমি সেই যে 1989 সালে দেখেছি, শেষ দিন পর্যন্ত, শেষ সময় পর্যন্ত স্যারকে আমি একই রকম দেখেছি, একটা নারকেল গাছের মতো, মেদহীন, লম্বা, গরম, কিন্তু তার ভিতরে ছিল কর্মদক্ষতার যেন একটা কর্মদক্ষতার একটা ফার্নেস। তিনি এমন একজন মনের দিক থেকে শক্তিমান ছিলেন, তার সাথে তার মন ছিল উদার। তার মাথার চুলগুলো শেষ পর্যন্ত একটা মনে হয় শুভ্র মুকুট, মনটাও ছিল সেমনি সাদা, এবং মনের ভিতরে মানুষকে আকর্ষণ করার, কাছে নেওয়ার ছিল মনে হয় একটা অমৃত সাগর। স্যার আমাকে খুব স্নেহ করতেন, আসলে সে স্যার সবাইকে স্নেহ করতেন। আমাকে মনে হতো, প্রথম যে বলে গেছেন ওনার মতে আমি বলছি, স্যার যখন আমাকে ভালো মনে করতেন, মনে হয় আমাকে বলতে খুব বেশি স্নেহ করে, আসলে সবাইকে স্নেহ করে। স্যার প্রায় আমাকে ফোন করতেন, দিলীপ শুক্রবারের আগের দিন, বৃহস্পতিবার, দিলীপ তুমি আসবে কালকে। আমি এত আসতে পারতাম না, কিন্তু কখনো যদি এসে পড়তাম, মানে সারপ্রাইজিংলি স্যার এত খুশি হতেন, স্যার চোখে মুখে একটা উজ্জ্বলতা ফুটে উঠত। ঠিক এমনই একটা হয়েছিল গত 10ই অক্টোবর। আমার প্রেস ক্লাবের সরগমের একটা অনুষ্ঠান ছিল, আমার কথা ছিল আমি আসতে পারবো না। স্যার তার আগের দিন বলেছিলেন একটু আসো, কিন্তু আমি আসতে পারিনি। কিন্তু শেষ পর্যন্ত ওই প্রোগ্রামের শেষের দিকে আমি খুব তাড়াহুড়ো করে চলে এসেছি। স্যারের পাশে কাপড় ভাই ছিলেন বসা, তার পাশে আমাকে আদর করে বসলাম, যেহেতু তুমি আসছো। আমি সেই শেষ দিন স্যারকে দেখেছিলাম, স্যারের পাশে বসছিলাম, এবং তখন আমাদের রশিদ ভাই গান শোনাচ্ছিলেন। একটু গানের গ্যাপে তাকে বলছেন, রশিদ, দিলীপ তোমার গান শুনতে ছুটে এসছে। স্যার এরকম ভালোবাসতেন, এরকম কথা বলতেন। সেই ছিল স্যারের সাথে আমার শেষ দেখা। এরপরে 23 অক্টোবর মুন্নির একটা মেসেজ পেলাম 4:49-এ, স্যার অসুস্থ, 24 তারিখে ক্লাস হবে না। আমি ভাবলাম মামুলি জ্বর, সর্দি কাশি হতে পারে, আমি জানতাম না, আসলে কারোর সাথে জিজ্ঞাসা করতে পারিনি। এরপর 2 ঘন্টা পরে যে খবরটা আসলো, কিন্তু দুঃখের ব্যাপার, তার ঠিক 6:30টার সময়, তার ঠিক 24 ঘন্টা আগের দিন স্যার আমাকে একটা মেসেজ দিলেন, বিলেটেড দিওয়ালি, আমাদের একটা দিওয়ালি হয়, তো আমাকে দিওয়ালির একটা গ্রিটিংস পাঠিয়েছিলেন। আমি শুনে আমি কিছুতেই বিশ্বাস করতে পারতাম না, আমার সারা চোখ মনে হয় কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আমি অবিশ্বাস্য, এটা সত্যি। আমি ফোন করলাম সেলিমকে, সেলিমের বোধহয় তখন ফোন ধরার কোনো, রফিকুল আমার বন্ধু, ফোন ধরার অবস্থা ছিল না, আমি ও কথা বললো না। তারপর আমি এত দূরে ছিলাম যে আমার দৌড়ে পার্থপথে স্কয়ার হাসপাতাল আসার মতো অবস্থা ছিল না। আমি শুধু আহত পাখির মতো ডানা ঝাঁপ দিয়েছি। স্যার ছিলেন মাটির মানুষ, মাটি, বাংলাদেশ দেশ এবং মাটির প্রতি তার ছিল পরম মায়া। মনে হয় উনি মাটিতে কান পেতে দুর্ধবী সঙ্গীতের ধ্বনি শুনতে পেতেন। স্যারের ছিল সঙ্গীতের প্রতি অসীম আগ্রহ, অভূত ভালোবাসা। স্যার
অনেকেই জানেন স্যারের কেউ কেউ থাকে বলতেন আপনি একা থাকেন, আপনি একটা চাকরি করলে পারেন। স্যার বললেন আমি চাকরি করে হয়তো কিছু টাকা পাবো, কিন্তু আমি এমন তো গান শুনতে পারবো না। স্যার জানতেন, স্যার বুঝতেন গান কোনো সীমার মধ্যে আবদ্ধ করা যায় না। স্যার বলতেন নীলাকাশের নিচে গান কোনো রাজনৈতিক বা ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ করা যায় না। আপনারা জানেন সাহিত্যিক শিবরাম চক্রবর্তী বলতেন মানুষের যদি নেশা করতে হয় মানুষের রাবড়ি খেয়ে নেশা করতে, আর স্যার বলতেন যদি নেশা করতে হয় সঙ্গীতের নেশা করো। আসলে স্যারের সেই উপদেশে আমি সঙ্গীতে নেশাচ্ছন্ন হয়ে যখন মৃদঙ্গে আসতাম মনে হতো আমি যেন কোনো স্বপ্নের শান্তি নিকেতনে ঢুকেছি। আমার মনে হতো আমি গান শুনে আমি মুগ্ধ রিদ্ধ বিস্মিত হতাম। যাওয়ার সময় মনে হতো আমি সঙ্গীতের আনন্দ সুধা গ্রহণ করে গেছি। আমি একটা কথা বলবো, স্যার আমাদের সঙ্গীত বললে ছিলেন একজন কলমবাজ। তিনি অনেক অচেনা কিন্তু খুব ভালো গায়িকাকে কেমনে যেন খুঁজে বের করতেন, মৃদঙ্গে তাদের সদস্য করতেন। এবং আমি জানি তাদের অনেকেই পরে অনেক অতি পরিচিত এবং অতি জনপ্রিয় দেশে বিদেশে শিল্পী হয়েছে। স্যার এখন পরপারে আছেন। বাপির জন্য, বাপিকে আমি অনেক ছোট দেখেছি, বাপির জন্য আমার অনেক মায়া। স্যার আমাকে আমাদের দেখছেন, আমি সবার সাথে একটা অনুরোধ করব, মৃদাঙ্গ যেন অস্তাচলে না যায়। মৃদাঙ্গ সেটা আমরা যত ছোট বড় কুটির হোক, মৃদাঙ্গকে আমরা সেই কুটিরে শত প্রদীপ জ্বালিয়ে আলোকিত রাখি। মৃদঙ্গ যেন আজকে থেকে আমাদের সেই শুভ পদক্ষেপ হয়, মৃদঙ্গকে আবার শুরু করা। আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমি সময় বেশি যাওয়ার জন্য ক্ষমা চাচ্ছি।